স্বৈরশাসন, গণতন্ত্রহীনতা দেশের প্রতি আসলে ভালোবাসা থেকেই করেছেন নিশ্চয়ই, এবং দুর্নীতির বিরুদ্ধে যারা বড় বড় রাঘব বোয়াল ছিল তাদের বিরুদ্ধে অনেক সোচ্চার ছিলেন। আসলে মানে সরাসরি এর আগেও আপনার সঙ্গে আমি কথা বলেছি আমার শো এর মাধ্যমে, সামনাসামনি কথা হচ্ছে। কি কি ধরনের আসলে সমস্যা আপনি ফেস করেছেন সংক্ষেপে যদি বলেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। বড় বড় ছোট ছোট কিছু যদি জানতে চাই। সমস্যা আমি অনেক ফেস করেছি। তবে ফার্স্ট আমি যেটা বলতে চাই যে আপনার সাথে সর্বশেষ আমার যখন কথা হচ্ছিল, আমরা ভার্চুয়ালি কানেক্টেড ছিলাম, তো এই যে সশরীরে বাংলাদেশে আসতে পারলাম 5.5 বছর পরে এবং আপনার সাথে সরাসরি দেশ টিভি স্টুডিওতে বসে যে কথা বলতে পারছি, এটাই প্রমাণ করে যে আমরা আসলে এখন স্বাধীন। এই দেশটা আসলে 15.5 বছর একটা ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিল, যেখানে আপনি আমাদের মতো যারা মানে সরকারের ক্রিটিসাইজ করতাম তাদের কোনো এক্সেস এখানে ছিল না, আমাদের এখানে প্রবেশ করারই কোনো অধিকার ছিল না, এরকম একটি বাস্তবতায় আমরা ছিলাম। তো সেই বাস্তবতার পরিবর্তন হয়েছে, আজ আমি এখানে আসতে পেরেছি। এটাই হচ্ছে স্বাধীনতার যে প্রকৃত মর্ম আমি বুঝতে পারছি, বা আমরা স্বাধীন সেটা রিয়েলাইজ করতে পারছি, এটা হচ্ছে একটা দিক। আর আপনি যেটা বললেন যে আমি কি ধরনের সমস্যা আমি ফেস করেছিলাম, আসলে আমার সমস্যার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার যারা পরিবারের সদস্য যারা বাংলাদেশে অবস্থান করছিল তাদের জন্য আমার মনটা বেশি মানে কষ্ট পেতাম আমি। কারণ দেখা যাচ্ছে যে আমার শ্যালক যে কখনো রাজনীতির সাথে যার কোনো ধরনের সম্পর্ক নেই তাকে ধরা হচ্ছে, তাকে পেটানো হচ্ছে, তার বাসায় গিয়ে জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে, তার বিরুদ্ধে রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হচ্ছে। আমার যে পৈতৃক ভিটা সেখানে যে দারোয়ান থাকে সেই দারোয়ানকে আমাকে না পেয়ে সেই দারোয়ানকে ধরা হচ্ছে এবং তাকেও নির্মম নির্যাতন করা হয়েছে। এবং কারোর নির্দেশে করা হয়েছে, সাবেক যে তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ তার নির্দেশে, কারণ আমি হাসান মাহমুদের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম। তো এইরকম একটি বাস্তবতায় আমরা ছিলাম। তো এগুলো আসলে আমরা কিন্তু আমাদের নাগরিক টিভি প্ল্যাটফর্মে আপনি দেখবেন আমরা কিন্তু এগুলো আসলে বলিনি, কারণ এগুলো বলার মতো না, কারণ এগুলো মানে আমরা ভিতর থেকে কষ্টগুলো পেতাম এবং ওটা যেভাবে নিউট্রালাইজ করা যায় করার চেষ্টা করতাম, এভাবেই আসলে 15.5 বছর আমাদের কেটেছে। কিন্তু একবারের জন্য কিন্তু আমাদের মনে হয়নি যে এসব চাপের কারণে আমরা নতি স্বীকার করবো বা অ্যাক্টিভিজম ছেড়ে দেবো, এটি হচ্ছে বড় কথা। এবং তার ফল আমরা আজ পাচ্ছি যে ফাইনালি এই স্বৈরাচারের কিন্তু পতন ঘটেছে। আপনাদের তো অনেক ভূমিকা ছিল আসলে এই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার আন্দোলন, সবকিছুতে আপনারা বেশ সোচ্চার ছিলেন এবং মানুষকে সচেতন করার ক্ষেত্রে দুর্নীতি বলি কিংবা এই যে গণতন্ত্রের পথে উত্তরণে বাংলাদেশ সেই পথে। এখনকার বাংলাদেশ কেমন লাগছে যে দীর্ঘদিন পরে আসলেন, যে আক্ষেপ, সে আক্ষেপের কথা একটু জানতে চাই। আক্ষেপটা হচ্ছে যে আসলে এখনকার আক্ষেপের কথা বলছেন আপনি? না, আমি তখনকার আক্ষেপ আর এখন মানে কেমন লাগছে বাংলাদেশ। এখন তো আমি আসলাম তো মাত্র 3-4 দিন হলো আমি এসেছি। তো এই 3-4 দিন আমি রিয়েলাইজ করলাম যে এখন জনগণ যত বিষয় তাদের মাঝে অন্য থাকুক না কেন, আপনি প্রতীত স্বৈরাচারের প্রসঙ্গ যখন আসে তখন কিন্তু জনগণ একতাবদ্ধ হয়ে যাচ্ছে যে কোনো ইস্যুতে। সেটা আপনি দেখুন, এই যে ইসকনের যে নেতাকে গ্রেপ্তার করা হলো ওটা নিয়ে তারা একটা সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করেছিল, ওই ইস্যুতে কিন্তু জনগণ একতাবদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে আপনি দেখবেন যে ভারতের ইস্যু, ওটাতেও কিন্তু জনগণ একতাবদ্ধ, যে ভারত আমাদেরকে যেভাবে দমন করতে চায় ওটার বিরুদ্ধে কিন্তু জনগণ সোচ্চার। এবং ডক্টর ইউনূসের প্রতি যে জনগণের যে একটা ইউনানিমাস সাপোর্ট সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। অতএব যত হতাশা থাকুক বা আমাদের অভিযোগের জায়গাগুলো থাকুক না কেন, আপনি দেখবেন যে এই সরকারের প্রতি কিন্তু মানুষের একটা আস্থা, যেটা মূল যে জায়গাটায়, যে আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারটি যে গঠন হয়েছে তার একটা যৌক্তিক সংস্কার করে একটা নির্বাচনের দিকে ধাবিত হবে, এই বিশ্বাস বা এই বোধটা কিন্তু জনগণের মধ্যে আছে। কিছু কিছু বিষয় অবশ্যই আমাদের নানা ধরনের হতাশা থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি যে জনগণের এখনো বেশ ভালোই সমর্থন এই সরকারটির প্রতি রয়েছে। আর থাকবেই না বা কেন, কারণ এই যে আমি যে বাংলাদেশে এসেছি, মুক্তভাবে আপনার সাথে কথা বলতে পারছি, যতগুলো মিডিয়া হাউস রয়েছে তারা স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, এই এনভায়রনমেন্টটাই তো গত 15.5 বছরে ছিল না। আর যখন আপনার বাক স্বাধীনতা বা আপনার যে মানে মৌলিক যে স্বাধীনতাগুলোর যে চর্চা আপনি করতে পারছেন, তখন বাদ বাকি যে বিষয়গুলো নিয়ে আপনার আক্ষেপ রয়েছে বা অভিযোগ রয়েছে সেগুলো আমি আশা করি আস্তে আস্তে পূরণ করা সম্ভব হবে। কারণ আপনাকে রিয়েলাইজ করতে হবে যে 15.5 বছরে কিন্তু অর্থনীতির 12টা বাজিয়ে দিয়ে গিয়েছিল একটি ফ্যাসিস্ট সরকার, এবং সেখান থেকে রাতারাতি কিন্তু আসলে উত্তরণ আপনি করতে পারবেন না, কারণ আমাদের টোটাল ইনস্টিটিউশনসগুলোকে তারা ধ্বংস করে দিয়ে গিয়েছিল, অর্থনীতিকে শেষ করে দিয়ে গিয়েছিল। তো সেখান থেকে এটাকে এখন একটা রিবিল্ড করা হচ্ছে। তো সেজন্য আমি মনে করি আমাদেরকে আসলে একটু ধৈর্য ধরতে হবে। জি, আপনি তো একজন গণমাধ্যম কর্মী, বাংলাদেশে থাকতে আপনি সাংবাদিকতা করেছেন, যে আসলে প্রবাসে ছিলেন, সেক্ষেত্রে আসলে বাংলাদেশে যে এখন যে স্বাধীনতার কথা বলছেন, গণমাধ্যমগুলো বাক স্বাধীনতা ফিরেছে, তারা কথা বলতে পারছে, সবাই যার যার মতো, স্বাধীন গণমাধ্যম বলতে আসলে আপনি কেমন দেখতে চান? আমি স্বাধীন গণমাধ্যম বলতে আমি মনে করি যে স্বাধীন গণমাধ্যম হচ্ছে সেই গণমাধ্যম যেখানে আপনি সব মতের প্রতিফলন ঘটাতে পারবেন। আমরা স্বৈরাচার আওয়ামী লীগের আমলে দেখেছিলাম যে আমার দেশের মতো একটি পত্রিকা, সেটার অফিসকে তালা দিয়ে দেওয়া হয়েছিল। তো ওটা কোনো মানে স্বাধীন গণমাধ্যমের প্রতি একটা সম্পূর্ণ নগ্ন হস্তক্ষেপ হয়েছিল। আর এখন আপনি দেখুন যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনি আমার দেশ সুন্দরভাবে এখন আবার রিলঞ্চ করলো, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু প্রথম আলো বা ডেইলি স্টার, তার প্রতি আপনার হয়তো কোনো কারণে আপনার অভিযোগ থাকতে পারে, আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু আপনি তার সামনে জিয়াফতের নামে আপনি গরু জবাই করবেন
বা আপনি প্রথম আলো ডেইলি স্টারকে বন্ধ করে দিতে চাবেন, ওটা তো তাহলে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগের চরিত্রের সাথে তাহলে আমাদের এই বর্তমান সময়ে যারা এগুলো করছেন চরিত্রের কোনো পার্থক্য থাকছে না। তাই আমি মনে করি যে মুক্ত স্বাধীন গণমাধ্যম বলতে আমি মনে করি এখানে আমার দেশের মতো পত্রিকারও এক্সিস্টেন্স থাকতে হবে, এখানে প্রথম আলো বা ডেইলি স্টারের মতো যারা ভারতের প্রতি একটু বেশি যাদের সিম্প্যাথি আছে তাদের মতো পত্রিকাকে আমাকে এক্সিস্ট করতে দিতে হবে। অর্থাৎ যে যার যার মতো মত প্রকাশ করতে চায়, যেভাবে করতে চায় সেটা সুযোগ দিতে হবে, জনগণ ডিসাইড করবে জনগণ কোনটা নিবে। যেমন আপনি আমেরিকার কথা যদি ধরুন, যে সেখানে সিএনএন এবং ফক্স নিউজ দুইটা সম্পূর্ণ বিপরীতমুখী, কিন্তু দুইটাই তো কো এক্সিস্ট করছে। তা আমাদেরকে এই যে পরস্পর মানে সহ অবস্থান, এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে মিডিয়া তার নিজস্ব একটা এডিটোরিয়াল পলিসি থাকবে, কিন্তু সব পলিসিকে একসাথে আমাদেরকে টিকে থাকতে দিতে হবে। এখন আমার কাছে ধরুন আমার দেশ ভালো লাগে, এগুলো প্রথম আলো ডেইলি স্টার ভালো লাগে না, এই কারণে আমি এটাকে বন্ধ করতে চাবো, ধ্বংস করতে চাবো, আমি এর সামনে গিয়ে প্রতিবাদ কর্মসূচির নামে আমি একটা সাম্প্রদায়িক উস্কানি দিব বা গরু জবাইও করবো, যেটা আমি বললাম, এই ধরনের মানে পাগলামি থেকে আমাদেরকে সরে আসতে হবে। তাহলে আমি মনে করি যে গণতন্ত্রের বা এই যে মিডিয়ার যে পূর্ণ স্বাধীনতা সেটা আমরা এনজয় করতে পারবো। আদারওয়াইজ আমি মনে করি আমরা কিন্তু আবার সেই আগের ওই পেছনে চলে যাব যদি আমরা এই ধরনের এই উগ্রতাকে প্রশ্রয় দিই।